নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে। তো এই ভিডিওতে আমরা জিম্বাবুয়ে ট্যুরে 3টে নতুন প্লেয়ার অ্যাড হয়েছে 3 জনের পরিবর্তে, এবং সেখানে হর্ষিত রানা সেই নামটাও আছে। তো সেখানে জিম্বাবুয়ে ট্যুরের জন্য প্রথম দুটো টি20তে ইন্ডিয়ার আর কি স্কোয়াড কি আছে, প্লেইং 11 কি হতে পারে, মানে পোটেন্সিয়াল প্লেইং 11, সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আইপিএল এর জন্য কিন্তু রিটেনশন রুল কি হতে চলেছে সেই নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, যেটা অনেকদিন ধরেই তোমাদের প্রশ্ন। তো সেই নিয়েও আলোচনা হবে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে যদি আমরা কথা বলি জিম্বাবুয়ে সিরিজ নিয়ে, তার আগে আমাদের ভারতের জাতীয় দল, তারা তো টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এবং বারবাডোস যেখানে আর কি খেলা হচ্ছিল সেখানে কিন্তু একটা ঝড়ের পূর্বাভাস ছিল, যেই কারণে টিম কিন্তু আটকে ছিল, এয়ারপোর্ট ক্লোজড ছিল। যদিও সেই ঝড়টা খুব একটা গুরুতর কিছু হয়নি। এবং আজকে সকালে মানে বারবাডোসের সন্ধ্যেবেলা ইন্ডিয়ান টিম শুনছিলাম যে বারবাডোস থেকে উড়ে গিয়েছে। এবং কালকে মানে বুধবার দিন কিন্তু সন্ধ্যের দিকে মনে হচ্ছিল, শুনছিলাম যে ইন্ডিয়ান টিম কিন্তু ভারতে ল্যান্ড করতে চলেছে। তো সেখানে ভারতীয় টিম কিন্তু ভারতের উদ্দেশ্যে উড়ে এসেছে। আশা করি একটা গ্র্যান্ড সেলিব্রেশন কিছু হবে। তবে এই যে বারবাডোসে ভারতীয় টিম আটকে পড়েছিল, সাউথ আফ্রিকান টিমও আটকে পড়েছিল, ঝড়ের যেহেতু পূর্বাভাস ছিল, তো সেখানে কিন্তু সেই কারণে জিম্বাবুয়ে সিরিজের জন্য টিমে কিছু পরিবর্তন করতে হয়েছে। যেখানে 3টে প্লেয়ার সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল এবং শিবম দুবে, তারা কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে প্রথম দুটো টি20-র জন্য অ্যাভেলেবেল থাকছে না। এবার শিবম দুবে কিন্তু নীতিশ রেড্ডি, তার চোট আছে, সেই কারণে তার জায়গায় স্কোয়াডে এসেছিল, এই একটা চেঞ্জ স্কোয়াডে হয়েছিল। তো সেই জায়গাতে জয়সওয়াল, দুবে এবং সঞ্জু স্যামসন তারা কিন্তু ভারতে আসবে ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সঙ্গে, যেহেতু তারা স্কোয়াডের সদস্য ছিল, এবং ভারত এসে হয়তো সেলিব্রেশনেও অংশ নেবে, তারপর তারা জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেবে। সেই কারণে প্রথম দুটো টি20তে তারা কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারছে না। এবার রিঙ্কু সিং এবং খালিল আহমেদ তারাও তো টিমের সঙ্গে যুক্ত ছিল। এবার তারা কি আগে জিম্বাবুয়ের জন্য উড়ে গিয়েছে বা ডাইরেক্ট বারবাডোস থেকে জিম্বাবুয়েতে যাচ্ছে, সেটা কিন্তু হতে পারে সেই দুজনের জন্য, কারণ সেই দুজনের কিন্তু রিপ্লেসমেন্ট নেওয়া হয়নি। বাট যে 3জন স্কোয়াডে ছিল, শিবম দুবে, যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন, সেই 3জনের কিন্তু রিপ্লেসমেন্ট প্রথম দুটো টি20-র জন্য নেওয়া হয়েছে। এবং সেখানে সেই 3জনকে কারা কারা রিপ্লেস করেছে, জয়সওয়ালকে কিন্তু রিপ্লেস করেছে সাই সুদর্শন, আরও একজন ভালো প্লেয়ার, তবে সুযোগ পাবে কিনা সেটা একটা দেখার বিষয় হবে। দেন কিন্তু সেকেন্ডলি তোমার সঞ্জু স্যামসনকে রিপ্লেস করেছে জিতেশ শর্মা। এবার জিতেশ শর্মার কিন্তু লাস্ট আইপিএলটা খুব ভালো যায়নি, তবে তাকে কিন্তু আবারও সুযোগ দিয়েছে। তবে একটা জিনিস কিন্তু দেখার, যে ঈশান কিষান কিন্তু ওই যে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছিল, টেস্ট ক্রিকেটে খেলতে চায়নি, তারপর কিন্তু ম্যানেজমেন্ট সম্পূর্ণ তাকে প্ল্যানিংয়ের বাইরেই রেখেছে। শ্রেয়াসকেও যদিও রেখেছে, তবে শোনা যাচ্ছিল শ্রেয়াস শ্রীলঙ্কা টুরে ফিরতে পারে। বাট ঈশান কিষানকে কিন্তু এখানে সুযোগ দেওয়ার একটা ভালো রকম সুযোগ ছিল, বাট ঈশান কিষানকে কিন্তু প্ল্যানিংয়েই রাখছে না। এবং 3 নম্বর শিবম দুবে, তাকে যে প্লেয়ারটা রিপ্লেস করেছে, যাকে নিয়ে আমরা একটু আন্দোলন ফান্দোলন করছিলাম, আন্দোলন বলতে সোশ্যাল মিডিয়াতে। এবং দেখো ভাই, সেসবের কাজ হয়। তোমরা বলো না যে সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে আলোচনা করছে কি লাভ হয়, প্রতিবাদ করলে তার কাজ হয়। সোশ্যাল মিডিয়াতে হর্ষিত রানা কেন টিমে নেই সেই নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, এবং সেখানে কিন্তু শিবম দুবেকে হর্ষিত রানা রিপ্লেস করেছে। তো বিসিসিআই যদি কোনো ইগো সমস্যা থেকেও থাকে, তারা কিন্তু সেটা বাদ দিয়ে হর্ষিতকে পাঠিয়েছে। হর্ষিত কিন্তু শিবম দুবেকে রিপ্লেস করেছে। তো এই 3টে চেঞ্জ কিন্তু পার্টিকুলারলি প্রথম দুটো টি20-র জন্য হয়েছে। পরের 3টে টি20-তে হয়তো যেটা আগের স্কোয়াড সিলেক্ট হয়েছিল সেই স্কোয়াডটাই খেলবে। এবার তোমাদের জানিয়ে রেখেছি যে জিম্বাবুয়ের সঙ্গে টি20 ম্যাচ কিন্তু প্রথম দুটো আছে 6 তারিখ আর 7 তারিখ, মানে শনি রবি দুদিন পরপর কিন্তু দুটো ম্যাচ আছে, বিকেল 4:30 থেকে ম্যাচ আছে। এবং সেই জায়গাতে যদি আমরা ওভারঅল স্কোয়াডটা দেখি, সেই স্কোয়াডটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথম দুটো ম্যাচের জন্য কি স্কোয়াড আছে। এবং সেখান থেকে আমরা যদি প্লেইং 11-এর আলোচনা করি, যে প্রথম দুটো টি20 ম্যাচে ইন্ডিয়ার প্লেইং 11 কি হতে পারে এই স্কোয়াড থেকে, তো সেখানে শুভমান গিল টিমের ক্যাপ্টেন, সে তো ওপেন করবেই। শুভমান গিলের সঙ্গে দেখো হয় ঋতুরাজ গায়কোয়াড় ওপেন করতে পারে, 3 নম্বরে খেলতে পারে অভিষেক শর্মা, অথবা শুভমান গিল অভিষেক শর্মা দুজনে মিলে ওপেন করতে পারে লেফট রাইট কম্বিনেশনের জন্য। 3 নম্বরে কিন্তু খেলতে পারে ঋতুরাজ গায়কোয়াড়। এবার অনেকে গিলকেও 3-এ দেখতে চাও, বাট আমার মনে হয় না গিল নিজে 3-এ খেলবে। গিল হয়তো টি20-তে ওপেনারই ভালো, তার থেকে ঋতুরাজ গায়কোয়াড় 3 নম্বরে বেশি ভালো খেলতে পারবে। তবে আমি ধরে নিচ্ছি যে শুভমান গিল এবং ঋতুরাজ গায়কোয়াড় তারাই হয়তো ওপেন করবে। 3 নম্বরে খেলতে পারে কিন্তু অভিষেক শর্মা, 4 নম্বরে খেলতে পারে রিয়ান পারাগ। এবার এখানে কিন্তু অভিষেক আর রিয়ানের যদি বোলিং দেখতে পাই, সেটাও ভালো হবে। অভিষেক আর রিয়ানকে দিয়ে কিন্তু বোলিং করাতে পারে, বিশেষ করে রিয়ান পারাগের অফ স্পিনটা বেশ ভালো, এবং সেটা কিন্তু 2026-এর প্ল্যানিংয়ে একটা গুরুত্বপূর্ণ অ্যাডিশন হতে পারে। যদি ওই টাইপের ব্যাটসম্যান আমাদের কাছে থাকে যারা বল করতে পারে, তাহলে কিন্তু টিমের ব্যালেন্স অনেক বাড়ানো যায়। এবং দেন 5 নম্বরে খেলবে তোমার রিঙ্কু সিং,
নম্বরে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা অথবা ধ্রুব জুরেলের মধ্যে যে কোনো একজন খেলবে। আই ফিল যে ধ্রুব জুরেল যেহেতু টিমে আগে সিলেক্ট হয়েছে, তাকেই কিন্তু সুযোগ দেবার চান্সটা বেশি, এবং রিঙ্কু জুরেল দুই বন্ধুর ওপর কিন্তু ফিনিশিংয়ের দায়িত্বটা থাকবে। দেন 7 নম্বরে খেলতে পারে কিন্তু ওয়াশিংটন সুন্দর, তাকে কিন্তু ভরসা করতে পারে প্রথম দুটো ম্যাচের জন্য তার অলরাউন্ড এবিলিটির ওপর। এবং 8 নম্বরে কিন্তু খেলতে পারে হর্ষিত রানা। হর্ষিত রানাও ব্যাটিং করতে পারে, 8 নম্বরের জন্য একটা পারফেক্ট অপশান হতে পারে। হর্ষিত কিন্তু 8-এ খেলতে পারে অ্যাজ এ অলরাউন্ডার, এবং হর্ষিতকে খেলানো উচিত, যেটা আমার পার্সোনালি মনে হয়। টিমের ব্যালেন্স কিন্তু অনেক বেশি হবে। এবং দেন 9 নম্বরে আরেকটা রিস্ট স্পিন অপশান, যেটা কিন্তু হবে রবি বিষ্ণুই। তো টিমের মধ্যে কিন্তু স্পিন অপশান অনেকগুলো থাকবে, যেখানে রবি বিষ্ণুয়ের রিস্ট স্পিন আছে, ওয়াশিংটন সুন্দরের অফ স্পিন আছে, তোমার রিয়ান পারাকের অফ স্পিন আছে, অভিষেক শর্মার লেফট আর্ম স্পিন আছে। তো অনেকগুলো স্পিন অপশান হয়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু ফাস্ট বোলিংয়ের অপশানে হর্ষিত রানা থাকছে, এবং তার সঙ্গে বাকি দুটো আরও ফাস্ট বোলিং অপশান, যেখানে আমার চয়েস হবে অবশ্যই খালিল আহমেদ, লেফট আর্ম ফাস্ট বোলার, টিমে ভ্যারাইটি নিয়ে আসবে, এবং তার সঙ্গে আবেশ অথবা মুকেশ কুমারের মধ্যে একজন, যেখানে অবভিয়াসলি আবেশের সঙ্গেই যাব। ডেথ বোলিংটা আবেশের হয়তো বেটার। তো সেখানে আমার তো চয়েসের প্লেইং 11 প্রথম দুটো টি20-র জন্য এটাই হতে চলেছে। এবার ম্যানেজমেন্ট তুষার দেশপান্ডে বা মুকেশ কুমারকে প্রিফার করলে সেটা অন্য কথা, দেখা যাক কোন প্লেইং 11-এর সঙ্গে টিম ইন্ডিয়া যায়। তো এটা গেল ইন্ডিয়ার প্লেইং 11 এবং স্কোয়াড নিয়ে কথাবার্তা জিম্বাবুয়ে সিরিজের জন্য। এরপর যদি আমরা একটু আইপিএলের রিটেনশন রুল নিয়ে আলোচনা করি, তো আজকে কিন্তু একটা আলোচনা হয়েছে, একটা আপডেট বেরিয়ে আসছে থ্রু ক্রিকবাজ। তো যে আপডেটটা বেরিয়ে আসছে, যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কিন্তু বিভিন্ন রকমের মতামত দিয়েছে, তবে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি কিন্তু চাইছে যেন বেশি প্লেয়ারকে রিটেন করার অপশান দেওয়া হয়। তো সেখানে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির ওপিনিয়ন হচ্ছে 5টা থেকে 7টা প্লেয়ারকে যেন রিটেনশনের অপশান দেওয়া হয়। একটা ফ্র্যাঞ্চাইজি বলেছে আমাদের 8টা রিটেনশনের অপশান চাই। কিছু ফ্র্যাঞ্চাইজি, যেটা সংখ্যাটা হয়তো অল্প, তারা বলেছে কোনো রিটেনশনের অপশান দেওয়ারই দরকার নেই, সবাইকে যেন ছাড়া হয়, আরটিএমের অপশান দেওয়া হোক, কাউকে যেন রিটেন না করা যায়। তো সবাইয়ের যুক্তির পেছনেই লজিক আছে। যারা জিরো রিটেনশন চেয়েছে, তারা হয়তো মুম্বাইয়ের মতো টিমের দিকে তাকিয়ে চেয়েছে যে হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা বা সূর্যকুমার যাদব, সেই টাইপের প্লেয়ারদের যদি মুম্বাই রিটেন করে, যে টাকায় তারা রিটেন করবে তার ডবল খরচে কিন্তু পড়বে যদি জিরো রিটেনশন থাকে। সেই প্লেয়ারগুলোকে ছেড়ে দেওয়া হয় এবং তাদেরকে অকশন থেকে মুম্বাই যদি আরটিএম দিয়েও কেনে, তাদের কিন্তু প্রচুর খরচা পড়ে যাবে। তো সেই সব ভাবনা চিন্তা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে আছে। এবার আমি শিওর নই কলকাতা নাইট রাইডার্স কোন দলে আছে। আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স 8টা রিটেনশন চেয়েছে, অথবা জিরো রিটেনশনও হতে পারে, 8টা হওয়ার চান্সই বেশি। তবে ভেঙ্কি মাইশোর এরকমও বলেছিল যে যদি বেশি রিটেনশন না দেওয়া হয়, আমি তো বলবো যে কোনো রিটেনশনই যেন না দেওয়া হয়। তবে পার্টিকুলারলি আমার মনে হয় যত বেশি রিটেনশন দেওয়া যায় ততই ভালো, যেহেতু টিমেরা অনেক ইনভেস্ট করে, স্কাউটিং করে, একটা নিজেদের কোর গ্রুপ বানায়, এবং সেখানে যদি 4টে বা 3টে রিটেনশন দেওয়া হয়, সেটা কিন্তু সেই টিমগুলোকে অনেক এফেক্ট ফেলবে। তো সেখানে যদি 6টা রিটেনশন দেওয়া হয়, পারফেক্ট হতে পারে, তার বেশি হলেও ক্ষতি নেই। বাট 3টে-4টে দেওয়ার থেকে না দেওয়া বেশি ভালো, আমার যেটা পার্সোনালি মনে হয়। দেখা যাক সেখানে আইপিএল কীভাবে যায়। তো এই আপডেটটাই বেরিয়ে আসছে, এবং যে মিটিংটা সেই কেকেআর বনাম রাজস্থান ম্যাচের দিন থেকে হবার কথা হয়ে আছে, এই কতগুলো রিটেনশন এক্স্যাক্টলি দেওয়া হবে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন মতামত সেই কারণে হচ্ছে না, সেটা কিন্তু শোনা যাচ্ছে যে জুলাইয়ের লাস্টের দিকে গিয়ে কিন্তু হবে, এবং সেখানেই কিন্তু একদম ফাইনাল সিদ্ধান্ত আমরা জুলাইয়ের লাস্টের দিকেই পেয়ে যাব, যে ফাইনালি কতজন প্লেয়ারকে রিটেন করা হচ্ছে সেটার ব্যাপারে। তো এটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। এবং এর সঙ্গে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল। যেই রুলটা তুলে দেওয়া হলেই ভালো, তাহলে আমরা আরও বেশি বেশি অলরাউন্ডারদের দেখতে পাবো, অনেক ব্যাটসম্যানকে দেখতে পাবো যারা বোলিং করছে, যেটা ইন্ডিয়ান টিমের জন্য অপশান বাড়িয়ে দেবে, এবং টিমগুলোকেও অলরাউন্ডারদের পেছনে ইনভেস্ট করতে হবে। তো সেটা রুলটা একটা তুলে দেওয়া হলেই ভালো, যেটা কিন্তু ক্যাপ্টেন, কোচ সবাই চাইছে, বেশিরভাগ জায়গা থেকেই কিন্তু সেই রুলটা তোলার জন্য বলা হয়েছে। বাট যারা ব্রডকাস্টার, যারা খেলা দেখাচ্ছে, তারা নাকি রুলটা নিয়ে খুশি, এবং সেখানে কোচেরা বা ক্যাপ্টেনরা চাইলেও বিসিসিআই কিন্তু সেই রুলটা রেখে দিতে পারে, যেহেতু ব্রডকাস্টার তারা সেটা ডিমান্ড করছে যে এই রুলটা থাকলে ভালোই হচ্ছে। যদিও ক্রিকেটিং দিক থেকে কিন্তু অবভিয়াসলি রুলটা তোলা হলেই ভালো। তো সেখানে এই ব্যাপারেও তোমাদের মতামত জানিও। তো গাইস, এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।